আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ছোটবেলার কত বন্ধুত্বের মধ্যেই তো রয়ে যায় ভালোবাসা? ভালোবাসা বললে বোধ হয় ভুল কিছু হবে না, এমন অনেক জমানো প্রেম থেকে যায় স্কুল সিলেবাসের গোপন অধ্যায়। তাদের মধ্যে শুধু রয়ে যায় বন্ধুত্ব আর ভালোবাসা। ভালোবাসা শব্দটা থেকে যায় গোপনে। আচ্ছা, হঠাৎ যদি স্কুলের সেই পুরনো অধ্যায়টাকে আবার রিওপেন করার সুযোগ পাওয়া যায়, তাহলে কেমন হয়? শোনাবো আজকে সেই রিওপেন হওয়া চ্যাপ্টারের গল্প, মানে চিরন্তন অধ্যায়ের গল্প। আজকের গল্প মনীষা ঘোষের কলমে, এক রাশ তারার ভিড়ে। কলেজ শেষ প্রায় 3 বছর হতে চলল। এটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে চিরন্তন। কলকাতার নামই প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও চিরন্তনের লক্ষ্য কিন্তু সরকারি চাকরির দিকে। তবে আমাদের রাজ্যে যা অবস্থা, তাতে একটা সরকারি চাকরি পাওয়া মানে কলিযুগে ভগবানের স্বয়ং দেখা পাওয়া। তারই চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। অফিস থেকে বাড়ি ফিরে রোজগার মতন আজও সে টেবিলে বই নিয়ে বসে পড়েছে। সামনে একটা সরকারি চাকরির পরীক্ষা আছে, তারই প্রিপারেশন নিচ্ছে সে। ওইদিকে চিরন্তনের মা এসে টেবিলে 1 গ্লাস গরম দুধ নিয়ে হাজির। ও দাঁড়ান, তার আগে একটু চিরন্তনের পরিবারের সম্পর্কে কিছু বলে রাখি। চিরন্তনের বাবা চৈতক সান্যাল, মা মিতালি দেবী এবং তার বোন মিঠি। বাবা চৈতকবাবু রিটায়ারমেন্ট করেছেন বেশ কয়েক বছর হলো। মা মিতালি দেবী গৃহবধূ, তবে বেশিরভাগ সময় রান্নার এক্সপেরিমেন্ট করে কাটিয়ে দেন। যদিও বা এক্সপেরিমেন্টগুলো তার প্রিয় ইউটিউব চ্যানেল 16 আনা দেখেই করে থাকেন। আর সেই রান্নাগুলো নয় চিরন্তন আর না হয় মিঠিকে দিয়েই টেস্ট করান। অবশ্য বললে ভুল কিছু হবে না, রান্নাগুলো কিন্তু বেশ সুস্বাদুই হয়। যাই হোক, এবার গল্পে আসা যাক। এই নে পাবলো, দুধটা খেয়ে নে। কালকের মতন যেন দুধটা টেবিলের উপর রেখে ঘুমিয়ে পড়িস না। পুরোটা শেষ করে তারপরে শুতে যাস, কেমন? উফ মা, তুমি তো জানো যে আমার ওটা খেতে ভালো লাগে না, তাও রোজ রোজ। হ্যাঁ, তা খেতে ভালো লাগবে কেন? এখন তো তোমার বজে যত ছয়পশ খাওয়ার নেশা হয়েছে। যাক, রাত বাড়ছে, পড়া হয়ে গেলে দুধটা খেয়ে শুয়ে যেও, কেমন? বাজে মানে? মা ঠিক কি বলতে চাইলো? উফ, সামনে পরীক্ষা, অফিসের চাপ, টেনশন সব একসাথে। দাদাই, মা ওটা সিগারেটের কথা বলছিল। গতকাল কাপড় কাচতে গিয়ে ওই জিনিসটি আপনার পাঞ্জাবির পকেট থেকে মা উদ্ধার করিয়াছেন। কি? তুই আগে কেন বলিসনি? কারণ তুই সেদিন আমার হোমওয়ার্কে হেল্প করিসনি, তাই। আর তোর জন্য আমার স্কুলে রীতিমতো বকা খেতে হয়েছিল জানিস। কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন স্যার আমাকে। সবাই আমায় দেখে হাসছিল। আমার কতটা প্রেস্টিজ পাঞ্চার হয়েছে তুই বুঝতে পারছিস? ঠিক হয়েছিল, পাকা মেয়ে একটা। যা ঘুমা, তাহলে উঠতে না পারলে না মা তোকে। থাক, তোকে আর মনে করাতে হবে না। এমনিতেও আমার ঘুম পাচ্ছে খুব। আমি ঘুমোতে গেলাম। গুড নাইট। গুড নাইট। ও হ্যাঁ দাদাই, তুই যেন আমার মাঝরাতে ছাদে উঠতে যাস না। কেন? মা কিন্তু আর ছাদের দরজার চাবি নিজের কাছে নিয়ে শুয়েছে। এই গেলি এখান থেকে। পরের দিন সকালে হাসাহাসি ও গল্পের আওয়াজে ঘুম ভাঙে চিরন্তনের। আরে আসুন আসুন, বসুন। আরে ঠিক আছে, একদম নিজের ভাববেন আমাদেরকে। আরে না না দিদি, আসলে আমরাও ভাবিনি সকাল সকাল আপনাদের এভাবে ডিস্টার্ব করব। আরে না না, ডিস্টার্বের কি আছে? আর তাছাড়া আমরা তো এখন প্রতিবেশী, একে অপরের পাশে থাকবো বিপদে আপদে, এটাই তো স্বাভাবিক।
গিন্নি, এটা একদম ঠিক কথা বলেছ। আর তাছাড়াও এখন থেকে আমরা হলাম প্রতিবেশী, তাই আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে, একদম চিন্তা করবেন না। আর তাছাড়া মেয়েটিও তো আছে কোম্পানি দেওয়ার জন্য। কিরে, ঠিক বললাম তো? একদম ঠিক বলেছো বাপি। কি ভাবছেন এরা কারা? এখনো গল্প শুরু হয়নি কেন? আমাদের নায়কই বা কি করছে, নায়িকাই বা কোথায়? আরে দাঁড়ান দাঁড়ান, গল্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এমনকি নায়িকারও প্রবেশ ঘটে গেছে গল্পে। কি ভাবছেন কিভাবে? তাহলে চলুন দেখা যাক। পাবলু, উঠে পড়েছিস? আয় আয়, বস, আলাপ করিয়ে দি। আমার ছেলে চিরন্তন। নমস্কার। মা, এনাদের তো ঠিক। এনারা হলেন আমাদের নতুন প্রতিবেশী দিগম্বর চ্যাটার্জি, ওনার ওয়াইফ মৈত্রী দেবী। মল্লিকবাবুর বাড়িতে ভাড়া এসেছেন। ও আচ্ছা। হ্যাঁ, তবে ওনারা কেউ থাকবেন না, ওনাদের মেয়ে অধ্যায় এখানে থাকবে। অধ্যায়? হ্যাঁ বাবা, আমার মেয়ে থাকবে। আসলে বয়স হয়েছে তো, বুঝতেই পারছো। বাড়িতে আবার আমার খুড়ো পিসিমাও রয়েছেন, ওনার আবার হাঁটুর ব্যায়ামও আছে। সাতকুলে বলতে আমি ছাড়া আর কেউই নেই, তাই ওনাকে রেখে আমাদের পক্ষে আসাটা সম্ভব নয়। তাই আর কি বলছিলাম, ওকে একটু দেখে শুনে রেখো বাবা। তোমরা এত ভালো মানুষ দেখে আমিও একটু নিশ্চিন্ত হলাম। অধ্যায়, অধ্যায়, মা অধ্যায়, কোথায় গেলি মা? এই তো আসছি মা। একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। উফ, কি দারুণ ছাদ বাগানটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কথাটা শেষ হতেই চিরন্তনকে দেখতে পেয়ে অধ্যায় চুপ হয়ে যায়। অধ্যায়কে দেখে চিরন্তন যেন আবারও হারিয়ে গেল সেই স্কুল জীবনে। বুকের বাঁ দিকটা কেমন যেন চিনচিন করে উঠল, বেজে উঠল পুরনো গিটারের সুর। হ্যাঁ, আজ থেকে ঠিক 7-8 বছর আগে সে অধ্যায়কে প্রথম দেখে তার স্কুলের নবীন বরণে। হলুদ শাড়ি, খোলা চুল, চোখে কাজল আর কপালে কালো টিপ, যা দেখে এক পলকে মন কেড়ে নিয়েছিল তার। প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে গিয়েছিল অধ্যায়ের। সেদিন কাছে এসে অধ্যায় বলেছিল তাকে, হাই, আমি অধ্যায়, আর তুই? চিরন্তন। প্রথম আলাপের বন্ধুত্ব হলেও প্রেম নিবেদনটা কখনো করা হয়ে ওঠেনি। আজ এতগুলো বছর পর আবার সে দেখছে তার প্রিয় বন্ধুটিকে। সে কালো ঘন চুল, পরনে তার নীল শাড়ি, আইনেক ব্লাউজ, চোখে কাজল, কপালে কালো টিপ পরে সামনে এসে দাঁড়িয়েছে সে। ইতিমধ্যে কিন্তু আমাদের গল্পের নায়িকাকে দেখে নায়কের অবচেতন মনে গিটারের সুরটি যেন ক্রমশ বেড়েই চলেছে। চির, তুই? উমা, আমি তো ভাবতেই পারিনি তোকে এভাবে সামনাসামনি আবার দেখবো। আমিও ভাবিনি তোকে এভাবে দেখবো। কোথায় হারিয়ে গিয়েছিলিস? ওই আর কি, যাক সব। বল, কেমন আছিস? বিন্দাস চলছে। তুই কেমন আছিস বল? আগের থেকেও তো বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস। কি যে বলিস। পাবলু, তুই কি ওকে চিনিস? হ্যাঁ আন্টি, খুব ভালো করে চিনি, আমরা একই স্কুলে পড়তাম। হ্যাঁ মা, আসলে আমরা একই স্কুলে পড়তাম। স্কুল শেষ হওয়ার পর সেভাবে আর যোগাযোগ হয়নি, যা হয় আর কি। আন্টি, স্কুল শেষ হওয়ার পর যা হয় আর কি, বন্ধুদের ভুলে যেতে হয় কি, তাই তো পাবলু বাবু? না না, আসলে আরে চ্যাটার্জি বাবু আর সান্যাল বাবু দুজনেই আছেন দেখছি। তা বৌদি, এক কাপ চা হবে নাকি? নিশ্চয়ই, আসুন বসুন। বাড়ির সকল সদস্য যখন গল্পে আর চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত, ঠিক তখনই সুযোগ বুঝে আমাদের গল্পের নায়ক একটু একটু করে সাহস জুগিয়ে দুপায়ে এগিয়ে চলে যায় নায়িকার কাছে। কি রে, তুই হঠাৎ এখানে? এখানে মানে? না মানে, এখানে কিভাবে এলি? গাড়ি করে। আরে আমি সেটা বলিনি, আমি বলতে চাইছি যে তুই তো স্কুল শেষ হওয়ার পরে।
চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে, তাই তো? ফিরতে তো আমায় হতোই, অনেক হিসাব জমা হয়ে রয়েছে যে। হ্যাঁ, আসলে আমার চাকরিটা এখানে হয়েছে, তাই চলে এলাম। আগে বেশ কয়েকদিন ডেলি প্যাসেঞ্জারি করছিলাম, কিন্তু ওতে সময় চলে যাচ্ছিল রে। আর তাছাড়াও আমি অত চাপ নিতে পারছিলাম না। এই রোজ ট্রেনে করে যাওয়া আসা, এই ট্রেন জার্নিটা না আমার ঠিক হচ্ছিল না। তাই ভাবলাম একটা বাড়ি ভাড়া নিই আমার স্কুলের কাছে। আর দেখ না, তোরই পাড়ায়, তোরই ঠিক বাড়ির পাশে ভগবান আমাকে পাঠিয়ে দিল। অধ্যায়, অধ্যায়, চলো এবার উঠি, আমাদের আবার ট্রেন আছে। হ্যাঁ বাপি। আন্টি, আজ তবে আসি, পরে এসে একদিন জমিয়ে গল্প করা যাবে। আসছি রে চিরো। অবশ্যই নিজের মনে করে চলে আসবে। আর যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে, কেমন? আমিও কিন্তু তোমার মায়ের মতন। সো সুইট অফ ইউ আন্টি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অধ্যায় চলে যাওয়ার পরও চিরন্তন কেমন যেন এক নাগারে বাইরের দরজার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল এক ছুটে সেই দরজার গুন্ডিটা পেরিয়ে অধ্যায়ের কাছে যেতে, তাকে জড়িয়ে ধরে বলতে, ভালোবাসি, আজও তোমায় ভালোবাসি ভীষণ। পাবলু, স্নানে যা, আজকে দুপুরে তাড়াতাড়ি খাবো। সব তোর পছন্দের রান্না করেছি, বেশি দেরি করিস না। হ্যাঁ, আসছি। রবিবার মানে মিতালি দেবী তার ছেলে কিংবা মেয়ে মিঠির পছন্দের রান্না করেন। তবে আজ সব রান্না তার ছেলে মানে পাবলোর পছন্দের হয়েছে, তাই মিতালি দেবী তাকে নিজের হাতে চেপে ধরে খাওয়াচ্ছেন। মা 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 আর না, আর খাবো না প্লিজ, পেট ভরে গেছে আমার, আর না। মাটনটা আরেক পিস নে না। দেখ, রোজই তো তুই চোখে নাকে গুজে বেরিয়ে যাস, এই একটা দিনই তো পাই বল তোকে একটু নিজের মতন করে খাওয়াতে। আর খাবো না মা। দাদাইকে আর খাইও না গো মা। এমনিতেই অধ্যায় দিদি আজকে দাদাইকে হ্যান্ডসাম বলে গেছে। বেশি খেলে যদি দাদার ভুঁড়ি বেড়ে যায় তাহলে তো তাহলে কি শুনি? বড্ড পেকে গেছিস জানিস তো, পড়ায় মন কম, বাইরের দিকে বেশি নজর। হ্যাঁ, আর তো দরজার দিকে। কি হচ্ছে সব? খাবার টেবিলে বসে কতবার বলেছি না খেতে বসে ভাই বোন ঝগড়া করবে না, এতে সংসারের অমঙ্গল হয়। আর তুমি তো বড় হয়েছো পাবলো, তুমি কোথায় ছোট বোনকে শিখিয়ে পড়িয়ে রাখবে সে কিনা তুমিও সমান তালে ঝগড়া করছো। যাও, দুজনে গিয়ে হাত ধুয়ে রেস্ট নাও। দুবেলাতেই বড্ড বেশি খাওয়া হয়ে গেছে, পেটটা কেমন যেন আঁটো সাঁটো লাগছে। ছাদে পায়চারি করছে চিরন্তন। ঠিক সেই সময় ফোনে একটা নোটিফিকেশন এলো, অধ্যায় চ্যাটার্জি সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। নোটিফিকেশনটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয় চিরন্তন। এরপর, হাই। হ্যালো। বাবা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথেই অ্যাকসেপ্ট করে নিলি? হ্যাঁ, ফোনটা হাতেই ছিল তাই আর কি। বুঝতেই পেরেছি। তা কি করছিস? এই তো ছাদে আছি। এই গরমে ছাদে? ভিটামিন ডি নিচ্ছি। অমনি না? আরে বাবা মা দুপুরবেলা এত চেপে খাইয়েছে যে ছাদে এসে হাঁটতে বাধ্য হলাম। পেটুক কোথাকার। কি? আমি পেটুক? জানো তো কি, তবে আন্টি কিন্তু বেশ ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, বড্ড বেশিই ভালো। তুই খেয়েছিস কিছু? হ্যাঁ, ওই আলু সিদ্ধ ভাত। সে কি, বাড়িতে বাজার ছিল না? বলিসনি কেন আমায়? এই গরমে দুপুরবেলা আলু সিদ্ধ ভাত খেয়ে থাকা যায় নাকি? আরে না না, ছিল সবই, কিন্তু করতে ইচ্ছে করছিল না রে। বুঝেছি, ফাঁকিবাজ একটা। এই ফাঁকিবাজ বলবি না আমায়, রোজ রান্না করে স্কুলে যাই। হ্যাঁ, আজকেই শুধু ইচ্ছে হচ্ছিল না। বুঝেছি। কি রে, শুধুই কি আমিই বলবো? তুইও কিছু বল, কিছু জিজ্ঞাসা কর। তুই বল না শুনি, কতদিন পর তোর সাথে কথা হচ্ছে বলতো? যদি ভুল না হই তাহলে প্রায় 7-8 বছর। হ্যাঁ, এই তোর ফোন নাম্বারটা দে তো। নে। কথা চলতে থাকে এইভাবে।
কথা বলতে বলতে কখন যে দুপুর গড়িয়ে সন্ধে নেমেছে সেসবের খেয়াল নেই চিরন্তনের। ওই দিক থেকে মায়ের ডাক আসে, বাবলু, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে আয়, সন্ধ্যা লেগে গেছে, বেশিক্ষণ ছাদে থাকিস না। চল বাই, নামার সময় ছাদ থেকে জামা কাপড়গুলো নিতে ভুলিস না কিন্তু। রাত তখন 12:30। পড়তে পড়তে পড়ার টেবিলে কখন যে চিরন্তনের চোখ লেগে গেছিল তা সে নিজেও জানে না। ফোনের রিংয়ে ঘুমটা ভাঙল তার। এত রাতে কে ফোন করেছে? ফোনটার দিকে তাকাতেই দেখে একটা আননোন নাম্বার। রিংটা তুলতেই চিরন্তন বলে ওঠে, হ্যালো। বাবা, এইভাবে কে হ্যালো বলে শুনি? তুই এত রাতে? কিছু অসুবিধা হয়েছে নাকি? আরে না না, আসলে ঘুম আসছিল না, তারপর একা থাকার অভ্যেসটাও নেই সেভাবে। বুঝেছি। ভয় লাগছে? হ্যাঁ, ওই আর কি, একটু একটু। এই, ছাদে আসবি একবার? এত রাতে? হ্যাঁ, কেন? তুইও কি ভূতের ভয় পাস? না, সেটা না। তাহলে আয় ছাদে, আমিও যাচ্ছি। পাশাপাশি বাড়ি হওয়ায় মল্লিকবাবুর বাড়ির ছাদ আর সান্যালদের বাড়ির ছাদ একেবারে গা লাগোয়া। তাই অনায়াসে যে কেউ একে অপরের ছাদ পারাপার করতে পারে। পিছন দিক দিয়ে গিয়ে বলে অধ্যায়। চিরন্তন পিছন ফিরে দেখে অধ্যায় দাঁড়িয়ে আছে। তুই কিভাবে ছাদ টপকে আসলি? আরে ছোটবেলাতে মামার বাড়িতে কত গাছে চড়েছি, পেয়ারা পেড়েছি, আম পেড়েছি, তাই এসব আমার কাছে ভীষণ ইজি, বুঝলি? তা ভয়টা এখন কমেছে? একটু একটু। উফ, তুই না বড্ড বুড়ি, কথা তো বল। থেকে থেকে কোথায় যে হারিয়ে যাস ভগবানই জানে। এই, তোর গার্লফ্রেন্ড আছে? হুম, নেই। মানে তুই প্রেম টেম করিস না? না, এসবের সময় কোথায় বল। দিন রাত তো অফিস, আর তারপর বইয়ের মধ্যে মুখ গুজে থাকে। জানতাম তুই নাই বলবি। তোর মতন আনরোম্যান্টিক ছেলের গার্লফ্রেন্ড না থাকাটাই স্বাভাবিক। কি? আমি আনরোম্যান্টিক? তারা দেখাচ্ছি তোকে। এই বলে তার দুহাত দিয়ে অধ্যায়ের কোমরটা শক্ত করে ধরে নিজের বুকের উপর আছড়ে ফেলে চিরন্তন। কয়েক মুহূর্তের জন্য দুজনেরই হৃদস্পন্দন থেমে যায়। তারা এখন এতটাই একে অপরের কাছাকাছি চলে এসেছে যে একে অপরের নিঃশ্বাসটাও অনুভব করতে পারছে। কয়েক মুহূর্তের জন্য তাদের ঠোঁট দুটি একে অপরের ঠোঁটটিকে স্পর্শ করে ফেলে। হঠাৎই হুঁশ ফিরে তাদের। কোমর থেকে হাতটা সরিয়ে নেয় চিরন্তন। লজ্জায় একে অপরের দিকে মাথা তুলে তাকাতে পারে না। কিছুক্ষণ আগে যেটা হলো তাদের মধ্যে ভাবলেই লজ্জা লাগছে চিরন্তনের, আবার ভালোও লাগছে তার। হঠাৎই পাশ থেকে অধ্যায় বলে ওঠে, অনেক রাত হয়েছে বুঝলি, যা গিয়ে শুয়ে পড়। গুড নাইট। শোন না, আই এম এক্সট্রিমলি সরি। বিশেষ কর, কিছুক্ষণ আগে যেটা হলো সেটার ইন্টেনশন আমার একেবারেই ছিল না। কোনো কথা না বলে অধ্যায় সেখান থেকে চলে যায়। চিরন্তনের দিকে একটি বারের জন্য সে তাকিয়ে দেখে না। কাল একবার দেখা করিস, বিকেল 4টের সময় আমাদের স্কুলের পুরনো গেটের সামনে অপেক্ষা করিস। অধ্যায়ের এসএমএসটা পাওয়ায় বুকে বল এলো চিরন্তনের। পরের দিন সে আর অফিস যায়নি। অজুহাতে জানিয়েছে তার নাকি লুজ মোশন চলছে, তাই সে আজ কোথাও যেতে পারবে না। সকাল থেকে অপেক্ষা করার পর অবশেষে ঠিক বিকেল 4টের সময় তাদের পুরনো স্কুলের গেটের সামনে গিয়ে হাজির সে। সেই স্কুল, কত স্মৃতি না পড়ে আছে এই ক্লাসরুমগুলোতে, কত নামই না খোদাই করা হয়েছে কাটা কম্পাস দিয়ে স্কুলের বেঞ্চগুলোতে। ব্ল্যাকবোর্ডে কতজনের যে নাম থেকে গেছে মনিটরের হাতে, কত স্কেলই না ভেঙেছে পিঠে স্যারদের হাতে। টিফিন বক্সগুলো খোলা হয়নি, আর ছেঁড়া টাইটাও নতুন করে আর সেলাই করা হয়নি।
ইউনিফর্মটাও পড়ে আছে সযত্নে আলমারির এক কোণে। এই ভাবতেই চোখে কয়েক ফোঁটা জল চলে আসে তার। কত ছেলেবেলার স্মৃতি না চোখের সামনে ভেসে ওঠে। দাঁড়ান দাঁড়ান, যার জন্য আবারও স্কুলের গেটে এসে দাঁড়ানো, সে কোথায়? মানে আমাদের গল্পের নায়িকা, সে তো এখনো এসেই পৌঁছয়নি। তাহলে কি সে আর আসবে না? গল্প কি তাহলে এখানেই শেষ? না 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 না, যাবেন না, থামুন। আমাদের গল্পের নায়ক কি যেন একটা বলছে, চলুন তো শুনি। এটা আসতে বলে কোথায় যে চলে যায়। 5 মিনিট হয়ে গেছে, তখন থেকে দাঁড়িয়ে আছি। কি করবো, একটা ফোন করবো কি একটা SMS? না না থাক, এমনি যা হয়েছে কাল রাতে, তারপর এত হুটোপাটি করা ঠিক হবে না। কাম ডাউন বাবলো, কাম ডাউন। অত ভাবিস না, ব্রিথ, সব ঠিক হবে। এত টেনশন করছিস কেন? দেরি করা তো অধ্যায়ের অভ্যেস। তোর মনে নেই সেইবার পিকনিকের সময় স্কুলে সবাইকে 9টায় আসতে বলে নিজে 10টায় পৌঁছেছিল? আর কারণ জানতে চাওয়ায় বলেছিল চোখের লাইনারটা নাকি বারবার ঘেটে যাচ্ছিল লাগানোর সময়। সেটা ঠিক করতে গিয়েই নাকি দেরি হয়েছে। আজও বোধহয় এরকম কিছু একটা হয়েছে। তুই তো টেনশন করিস না। ভাবতে ভাবতে হঠাৎ সে সামনে দেখে যে একজন 22-23-এর যুবতী, পরনে হলুদ শাড়ি, কপালে কালো টিপ, চোখের নিচে কাজল, খোলা রয়েছে তার ঘন কালো চুল। মাঝে মধ্যে হাওয়ায় তার মুখ এসে পড়ছে চুলগুলো, আর হাত দিয়ে সেটিকে সে বারবার সরিয়ে দিচ্ছে। মেয়েটিকে সে চেনে। মেয়েটি অন্য আর কেউ নয়, সে অধ্যায়। হ্যাঁ, এই সে অধ্যায়, যাকে সে স্কুলের নবীনবরণে প্রথম দেখেছিল আর এক দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিল। এই সেই মেয়ে যাকে দেখার জন্য স্কুলে কত ক্লাস বাঙ্ক করেছে সে। কখনো কখনো নিজের ক্লাস অ্যাটেন্ড না করে অধ্যায়ের ক্লাসে মুখ লুকিয়ে বসেছে সে। টিফিন টাইমে এমন কতবার হয়েছে অধ্যায়ের কবাডি খেলা দেখতে দেখতে টিফিন বক্স বন্ধই থেকে গেছে, খুলে দেখা হয়নি তার। স্কুল প্রোগ্রামে অধ্যায়ের ডান্স দেখা শেষ হওয়া মাত্রই প্রথম করতালিটা তার থেকেই ভেসে এসেছে। ক্লাস মনিটর হিসেবে অধ্যায়ের কথা বলাকালীন এমন কত বকাটে ছেলের নাম কাটতে হয়েছে তাকে, যাতে অধ্যায়কে না বকা খেতে হয়। কতবার সাদা কাগজে আই লাভ ইউ লিখে টিফিন টাইমে সবার চোখ এড়িয়ে অধ্যায়ের ব্যাগে রেখে এসেছে সে। এমন কত গোলাপি না থেকে গেছে নামহীন হয়ে। এরকম কত পাগলামিটাই না করেছে সে। তবে আজ যাই হোক না কেন, আজ সে সব মনের কথা খুলে বলে দেবে তাকে। অধ্যায়ের প্রতি তার কি ফিলিংস সে সব বলবে তাকে। কিন্তু অধ্যায় কি শুনবে তার কথা? আরো একবার কি ওপেন হবে ভালো লাগার পুরোনো চ্যাপ্টারটা? সরি সরি, একটু লেট হয়ে গেল। 15 মিনিট ধরে একা একা দাঁড়িয়ে আছি। এ আর এমন কি? বললাম তো বাবা সরি, এবার কি কান ধরতে হবে বল? না থাক, ড্রামা কুইন। তা এত লেট হলো কেন? আজও কি চোখের লাইনারটা লাগাতে ঘেটে গেছিল? আজ্ঞে না মশাই, আমি তোর জন্য গিফট আনতে গিয়েছিলাম, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না, তাই অনেক ভেবে তোর জন্য এই গিফট এনেছি। হাঁ করে না তাকিয়ে এই গিফটটা ধর এবার। গিফট আমার জন্য? কিন্তু আজ তো আমার বার্থডে নয়। কেন, বার্থডে ছাড়া কি কাউকে গিফট দেওয়া যায় না? হাঁ দাঁড়াম কোথাকার, অত না ভেবে গিফটটা খোল। অনেক ভেবে চিন্তা এনেছি কিন্তু। আচ্ছা দাঁড়া, খুলছি। গিফটটা খুলতেই সে দেখল অধ্যায়কে লেখা স্কুল লাইফে যত চিঠি, গোলাপ ফুলের পাপড়ি, সে পরম যত্নে সেগুলোকে সাজিয়ে রেখেছে। কিরে বললি না তো, কেমন লাগলো? এগুলো তো জানি, তোর লেখা আমাকে নামবিহীন চিঠি। যদিও বা তুই নাম না লিখলেও আমি ঠিকই জানতাম এগুলো তুই লিখেছিস। ক্লাসের 70টা ছেলে মেয়েদের মধ্যে তোর হ্যান্ডরাইটিং চিনতে আমার কোনোদিনই অসুবিধা হয়নি। তোর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা, ক্লাসে কথা বললে আমার সাথে বাকিদেরও নাম কেটে দেওয়া,
ডান্সের স্টেপ ভুল করা সত্ত্বেও আনন্দ সহকারে প্রথম করতালিটা তোর কাছ থেকে ভেসে আসা, টিফিন আনতে ভুলে গেলে চুপ করে নিজের টিফিনটা আমার ব্যাগের উপর রেখে চলে যাওয়া। তুই কি ভেবেছিলিস তোকে আমি নোটিস করিনি? আচ্ছা, একটা মানুষ দিনের পর দিন এতটা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে যেতে পারে? কিভাবে বলতে পারিস চির এতটা ভালোবাসিস? এতটা বলিসনি কেন আমায়? জানিস, দিনের পর দিন তোর বলার অপেক্ষায় আমি থাকতাম। আজ হয়তো বলবে, কিন্তু তুই তো কোনো দিনই বললি না। স্কুল শেষ হওয়ার পর বাবার পিসিমার শরীরটা খারাপ হওয়ায় চলে গেলাম গ্রামের বাড়িতে। সেখানেই বাকি পড়াশোনাটা শেষ করলাম। তারপর একটা চাকরি পেলাম। হ্যাঁ দেখ, ভগবান আমায় তোর কাছে পৌঁছে দিল। সেদিন যখন প্রথম তোকে তোদের বাড়িতে দেখলাম, ভাবলাম যে ভগবান বোধহয় আবারও একটা সুযোগ দিয়েছে স্কুলের সেই পুরনো চ্যাপ্টারটা রিওপেন করার। মনে মনে খুব খুশি হয়েছিলাম জানিস, আবার কনফিউশনও ছিল যে এর মাঝে অনেকগুলো দিন কেটে গেছে, তোর জীবনে কেউ এলেও আসতে পারে। তাই তো কাল ছাদে কথার ছলে জিজ্ঞাসা করছিলাম তোর গার্লফ্রেন্ড আছে কিনা। ব্যাস, সব কনফিউশন আমার সেই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেল যখন তুই আমায় নিজের কাছে টেনে নিলি। কেন কেন বলিসনি আমায় যে তুই আমায় এতটা ভালোবাসিস? বল, কেন বলতে পারিস না নিজের মুখে? ভয় পেয়েছিলাম। ভয়? কিসের ভয়? কিসের আবার? তোকে হারানোর। তো এখন বল, ভালোবাসিস আমায়? বলছি তো, ভালোবাসি তো, ভীষণ ভালোবাসি। অধ্যায়ে চিরন্তন কখন যে একে অপরের ঠোঁট স্পর্শ করে নিজেদেরকে ডুবিয়ে নিয়েছে পরন্ত বিকেলের সূর্যাস্তে, তারা নিজেরাও জানে না। সূর্যাস্তের সোনালি আভা এসে পড়ছে তাদের আগামী নতুন দিনগুলোতে। ঘড়িতে 4:30 স্কুলের ঘন্টা পড়ল। ঢং ঢং ঢং, আবার স্কুল ছুটি হয়ে গেল। এবার ছেলেমেয়েদের বাড়ি ফেরার পালা। এই স্কুল ছুটি ছেলেমেয়েদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আরো এক চিরন্তন অধ্যায়ের গল্প। হয়তো জমা আছে অনেক রাগ অভিমান কারোর মনে। একদিন হয়তো তারাও এদেরই মতন সমস্ত রাগ অভিমান মিটিয়ে আলিঙ্গনে ভরিয়ে তুলবে একে অপরকে। পরন্ত বিকেলের স্কুল ছুটির এক চিরন্তন অধ্যায় হয়ে।